This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠের ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার খাসা কলকাতায় হোটেলে আগুন, সেই আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হলো। মাঝরাতে মির্জা কালী স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন 9 জন। মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও, রয়েছে বাংলাদেশিরা। কলকাতায় চিকিৎসা করাতে এসে মৃত্যু হয়েছে। এসি থেকে আগুন বলে প্রাথমিক সূত্রে খবর। প্রথমে 4টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে, ক্রমশ সেই আগুন অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। হোটেলের ম্যানেজার, কর্মী সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে হোটেলের মালিক এখনো পলাতক। দেখুন, প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠছে। প্রশ্ন উঠছে যে আবাসিকদের থাকার জায়গায় কিভাবে একটা বাণিজ্যিক হোটেল চলতে পারে। পুরসভা, দমকল, সিএসসি, অনেকের দিকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং সেই প্রশ্নগুলো তুলে দিচ্ছেন আধিকারিকরাই। আমি কথা বলবো এই মুহূর্তে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সায়ন্ত, পুরসভার যে বেসিক নজরদারিটা চালানোর কথা, সেই নজরদারি কি পুরসভা চালিয়েছে? এতগুলো হোটেল, গা ঘাসাঘাসি করে তুমিও দেখাচ্ছিলে যে কীভাবে ঘিঞ্জি জায়গায় একের পর এক হোটেল, এতগুলো হোটেল চলতো, কেউ টের পায়নি। পুরসভা কোনোদিন খোঁজ খবর নেয়নি, কোনো আপত্তি করেনি। একদমই, দেখো এই প্রশ্ন থাকছে। তোমাকে আরেকটা বিষয় বলে রাখি যে কলকাতা পুরসভার নিয়ম রয়েছে, যে কোনো রেসিডেন্সিয়াল যে জায়গা সেখানে কিন্তু অর্থাৎ ধরো তুমি সিঁড়ি দিয়ে উঠলে একটা পোর্শনকে তুমি রেসিডেন্স হিসেবে ব্যবহার করতে পারো, আরেকটা পোর্শন কমার্শিয়াল ইউজ হতে পারে, কিন্তু সেটা হচ্ছে অনুমতি সাপেক্ষে। সেক্ষেত্রে পুরসভা অনুমতি দেয় না, কিন্তু সেক্ষেত্রে এমার্জেন্সি হলেও সেক্ষেত্রে অনুমতি পাওয়া যায়। তবে এক্ষেত্রে দেখা গিয়েছে যে হোটেলে আমরা দাঁড়িয়ে আছি, মূলত মির্জা গালিব স্ট্রিটে যেটা অগ্নিকাণ্ড ঘটেছে, সেই হোটেলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে প্রবেশদ্বার, এখান থেকে উঠে একদিকে হচ্ছে একটা হোটেল, আরেকদিকে আরেকটা হোটেল, অর্থাৎ তার উপরে তাহলে একদিকে হচ্ছে একটা হোটেল কর্তৃপক্ষ আর ডান দিকে হচ্ছে আরেকটা হোটেল কর্তৃপক্ষ। অর্থাৎ একটা বিল্ডিংয়ে 6টা হোটেল চলছে, সেটা মূলত আকৃতির, যেটা পারমিশন দেওয়ার কথা নয়। যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রে পারমিশন দেওয়া হয় না। তারপরেও কলকাতা পুরসভা থেকে মাত্র 150 মিটার দূরে, দমকল থেকে মাত্র 50 মিটার দূরে এই হোটেলটি চলছিল। তা আবার আকৃতির একটা বিল্ডিংয়ে 6টা হোটেল চলছে। এইটা কলকাতা পুরসভা অনুমতি দেয় কিভাবে, বা যদি দিলই, যে অনুমতি পেলেও কি করে? যদি ধরা হয় বেআইনিভাবে চলছে, তাহলে অনুমতি, তাহলে সেখানে নজরদারি থাকলো না কেন? একই সঙ্গে অডিট কমিটি, তারা কলকাতা পুরসভার বলছে 15-20টি জায়গা দেখেছে, যেটা কলকাতা পুরসভার নাকের ডগায়, যেটা একদম সদর দপ্তর দমকলে, তার আশেপাশে হোটেলগুলোর উপর নজরদারি রাখলো না কেন? যেখানে ছাদের ওপরে বেআইনি অংশ তৈরি করে সেখানে হোটেল চলেছে, সেখানে নজর রাখালো না কেন? আমি অভিজিৎকে ছবিটা দেখাতে বলবো। তুই দেখতে পাচ্ছ যে এখানে আপাতত সমস্ত যারা হোটেলে যারা ছিলেন তাদের প্রত্যেককে বের করে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে দিনের পর দিন এই হোটেলে আবাসিকরা থেকেছেন, অডিট কমিটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মির্জা গালিব স্ট্রিটে, এই হোটেলে তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছি এই হোটেলের আশেপাশে আরো অনেকগুলো হোটেল রয়েছে, সেগুলোতেও কি অগ্নি নির্বাপন ব্যবস্থা মানা হয়? সেগুলোতেও কি ফায়ারের বা দমকলের বা অন্যান্য যে সমস্ত প্রশাসনিক দফতরের নিয়ম বিধিগুলো পালন করা উচিত, সেগুলো পালন করা হয়? দেখো, এই অগ্নিকাণ্ডের পর যখন এখানে অন্যান্য হোটেলের আবাসিকদের বা যারা ঘুরতে এসেছেন বাংলাদেশ থেকে, তাদেরকে যখন বের করে অন্যত্র পাঠানো হচ্ছিল অন্যান্য হোটেলের, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনারা কখনো যখন আসেন কোনো স্প্রিংলার বা অগ্নিনির্বাপণ যন্ত্র দেখেছেন, তারা কিন্তু এক কথাতেই বললেন এইটা খুব কম দামের হোটেল, এখানে কিছুই থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে কম দামের হোটেল হোক বা বেশি দামের হোটেল হোক, হোটেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখা বা অগ্নি সুরক্ষাবিধি রাখা মাস্ট, একদম বাধ্যতামূলকভাবে বলা রয়েছে। পাশে দমকলের সদর দপ্তর, তারা কেন এখানে অডিট বা তারা কেন ক্ষতি দেখতে আসলো না যে এখানে যদি কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, প্রতিদিন বহু মানুষ এখানে থাকেন, তাহলে তাদের এই জীবনের সুরক্ষা তাহলে কীভাবে থাকবে? অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হচ্ছে, কেউ নজর দেয়নি, না দমকল, না কলকাতা পুরসভা, না কলকাতা পুলিশ, না বিদ্যুৎ দপ্তর। অর্থাৎ যাদের বিরুদ্ধে মূলত কমপ্লেন আনা হয়েছে বিদ্যুৎ মন্ত্রী, পুরনগর মন্ত্রীর তরফে। অর্থাৎ সব কিছু মিলিয়ে ছত্রে ছত্রে হচ্ছে নজরদারির অভাব, রক্ষণাবেক্ষণের অভাব, একই সঙ্গে ত্রুটিপূর্ণ সিদ্ধান্তের গাফিলতি এবং সিদ্ধান্তহীনতার জন্যই কলকাতার বুকে আজ মির্জা গালিব স্ট্রিটে এত বড় ঘটনা ঘটে গেল। শুধু এই সিদ্ধান্তহীনতা, এই গাফিলতির জন্য 9টা প্রাণ ঝরে গেল, যাদের মধ্যে শিশু এবং মহিলারা রয়েছেন। সায়ন্ত, আপাতত ধন্যবাদ, নজর রাখো। মির্জা গালিব স্ট্রিটে হোটেল ব্যবসায় চরম দায়িত্বজ্ঞানহীনতার নজির। গতকাল থেকে
মৃত্যুর মুখ থেকে গতকাল রাতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ওড়িশার সাউ পরিবার। আগুন লাগার পরে বারবার সাহায্য চেয়েও হোটেলের থেকে কারো কোনো সাহায্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত কোনো মতে বাথরুমে ঢুকে প্রাণ রক্ষা হয়। তার কারণ এত ধোঁয়া, সেই ধোঁয়ায় কার্যত দম আটকে আসছিল। বাথরুমে ঢুকে পড়েন এই সাউ পরিবার। চিৎকার শুনে শেষ পর্যন্ত দমকল পৌঁছয় এবং তাদের উদ্ধার করে পরিবারের 4 জন সদস্যকে। অথচ এই হোটেলের যারা কর্মী, হোটেলের যারা মালিক, কারো দেখা মেলেনি। সাউ পরিবারের অভিযোগ 10,000 টাকা নিয়ে উধাও হোটেলের মালিক। बहुत दूर डोर इतना सा जगह थे, गली में डोर है। मतलब कल जो हालत था आप लोग तो मर भी सकते। हाँ मर सकते। और 5 मिनट देर हो जाता तो हम लोग मर जाते। सांस लेना भी मुश्किल बहुत तकलीफ होता है, बहुत डर कमाल। क्या कहे, ऐसे होटल नहीं बनना चाहिए। धुआं है। डोर काची गुट हमारे की भांग गया वो पौधा हुए बाहर का ऑक्सीजन हम ले लिया, नहीं तो हम मर जाते। हमें निकले से नहीं माने रास्ता नहीं दिख रहा था ना, निकलने के रास्ता नहीं था। तो बाथरूम में बस गए। आतंक का क्या कहना है, ना सुनना ही नहीं देता, ना दिखाई नहीं देता है। पूरा धुआं चारों तरफ धुआं है, ना सांस नहीं रह आता। कोई और 5 मिनट रहे थे माने हम लोग मर जाते। पेमेंट ले लिया लेकिन हमको बचाने नहीं आए। पूरा पेमेंट ले लिया, होटल पूरा पेमेंट ले लिया। कितना 1000 12,000 लो, 10,000 रुपये पहले से ले लिया, किंतु हमको बचाने नहीं आया। वो तो भाग गया। আপনারা শুনলেন, এখনো তাদের চোখে মুখে আতঙ্ক। দেখুন, অনেকগুলো প্রশ্ন উঠছে। এই আবাসিক ফ্ল্যাটে বাণিজ্যিক গেস্ট হাউস কিভাবে হলো? কে ছাড়পত্র দিল? এতদিন কলকাতা পুরসভা কি করছিল? প্রাক্তন পুরমন্ত্রী তিনি কি দায় এড়াতে পারেন? ফায়ার অডিট আদৌ হয়েছিল? কলকাতায় বারবার অগ্নিকাণ্ডের পরেও কেন নজরদারি করেনি দমকল দফতর? জোড়াসাঁকোর অগ্নিকাণ্ডের পর কি করেছে অডিট কমিটি? এতজনের মৃত্যুর দায় কি? এটা খুব মর্মান্তিক ঘটনা। 80 জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা কি ছিল আদৌ? ওটা আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। আমি নিজে ভেতরে ঢুকেছিলাম, তো খুব বেশি নজরে পড়েনি। আরও ডিটেলসে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, আরও তদন্ত হবে, তখন বোঝা যাবে। একটা বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে 4টা-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে 2 জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। তো কি করে কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে ওখানে বা ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। গেস্ট হাউসের ছাড়পত্র নিয়ে প্রশ্ন, দায় ঝাড়ার চেষ্টা করলেন কলকাতার প্রাক্তন মেয়র। ফায়ার ব্রিগেডকে বলা হয়েছিল অডিট টিম তৈরি করতে, কিন্তু ডিপার্টমেন্টের লোক না থাকায় তৈরি করা যায়নি। সাফাই ববি হাকিম। তাই ফায়ার ব্রিগেডকে তখন বলা হয়েছিল যে একটা অডিট টিম তৈরি করতে, থার্ড পার্টি, কারণ ফায়ার ব্রিগেডের কাছে এত লোক ছিল না। তখন একটা থার্ড পার্টি অডিট টিম তৈরি করার কথা বলেছিল। আচ্ছা। এবং সেই টিম যে জায়গায় কাজ করেছিল কর্পোরেশন থেকে আমাদের ওই ওপরের যেগুলো ছাতে সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল। আচ্ছা। তারপর অর্ধেক করে যারা এফিডেভিট দিয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। কিন্তু হোটেলগুলোর ব্যাপারে ফায়ারকে বলা হয়েছিল যে প্রত্যেকটা হোটেলে গিয়ে ফায়ার বিধি ঠিক আছে কিনা দেখান। পৌরসভা তো করেন, এটা চিফ সেক্রেটারি একটা করেছিল। ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা আমি কি করে বলবো? নজরদারি পৌরসভা করে না, নজরদারি তো ফায়ার ডিপার্টমেন্টের ব্যাপার। পৌরসভা যেটা করে সেটা যখন বিল্ডিংটা হয় তখন প্ল্যান স্যাংশন করে। আচ্ছা। ফায়ারের যদি এনওসি ক্লিয়ারেন্স না থাকে তাহলে প্ল্যান স্যাংশন হয় না। ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলেন। ফিরহাদ হাকিম দায় এড়ালেও কলকাতার আর এক প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ব্যর্থতা স্বীকার করে নিলেন। মনে করি যে সিনসিয়ারলি যারা দায়িত্বে রয়েছেন তারা সেই দায়িত্বটুকুনি অনুগ্রহ করে পালন করবেন। আমি আমার নিজের ব্যর্থতা ডেকে নিতে পারি না, চেপে যেতেও পারি না, এই কারণ একটা সময় আমি 40টা বছর এই কলকাতা পুরসভা কাটিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব নিয়েছি, কাজ করেছি, কিন্তু অনেক জিনিস আমাদের চোখের আড়ালে চলে গেছে। এক একটা ঘটনা আমাদের কাছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সে স্টিফেন কোটি হোক, নন্দরামি হোক, সে বিভিন্ন
টেলারিং হোক, নিউ মার্কেটই হোক, বছরের পর বছর বিভিন্ন সময় এই ঘটনাগুলো ঘটছে। আমরা মনে হয় যে প্রশাসনকে আরো দৃঢ়তর করতে হবে এবং মানুষকে এগিয়েছে যারা সেখানে থাকছেন তাদেরকেই প্রশাসনের কাছে এসে বলতে হবে যে আমরা যেখানে রয়েছি সেটা যৌতুক গৃহ, যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা বেরোতে পারবো না।